আসসালামু আলাইকুম। অবিরাম বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শান্তা ইসলাম। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। দাবি পূরণ না হয় সকাল থেকে কাকরাইল মোড়ে সমাবেশের ডাক জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীদের। বাদ জুম্মা গণ অনশন কর্মসূচি ঘোষণা। সাম্য হত্যার প্রতিবাদে বিক্ষোভে উত্তাল ঢাকা বিশ্ববিদ্যালয়ে মার্চ ফর জাস্টিসের ডাক, রাজনৈতিক উদ্দেশ্যে হত্যা অভিযোগ রিজভির। আস্থা ফেরার আগে পুলিশের মারণাস্ত্র সরিয়ে নিলে অপরাধ ও বিশৃঙ্খলা বৃদ্ধির আশঙ্কা নিরাপত্তা বিশ্লেষকদের। সিদ্ধান্ত বাস্তবায়নের আগে পরিস্থিতি যাচাইয়ের তাগিদ। ওমরা পালন সহ মক্কা মদিনায় শুরু হয়েছে নানা আনুষ্ঠানিকতা। লাগেজ ব্যবস্থাপনায় চরম বিশৃঙ্খলার অভিযোগ। হজ করতে এসে 7 বাংলাদেশির মৃত্যু। এবং রসালো মিষ্টি লিচুতে ভরে গেছে সোনারগাঁয়ের ফল বাগান। বাম্পার ফলনে খুশি চাষিরা। শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। এবারে জানিয়ে দেব বিস্তারিত সংবাদ। দাবি পূরণ না হয় আজ সকাল থেকে কাকরাইল মোড়ে সমাবেশের ডাক দিয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীরা। এতে বর্তমানদের পাশাপাশি সাবেক শিক্ষার্থীরাও যোগ দেবেন বলে জানান বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক রইসউদ্দিন। বৃহস্পতিবার রাতে সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি এ কথা জানান। রইসউদ্দিন বলেন, সরকারের তরফ থেকে কোনো যোগাযোগ করা হয়নি। দাবি পূরণের বিষয়ে কোনো ইতিবাচক আশ্বাসও মেলেনি। তাই তাদের আন্দোলন চলমান থাকবে। সমাবেশের পর বাদ জুম্মা গণ অনশন কর্মসূচি গ্রহণ করা হবে বলেও জানান জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের এই শিক্ষক নেতা। আজকে দ্বিতীয় দিন অতিবাহিত হলো, এখনো সরকারের পক্ষ থেকে আমরা কোনো গ্রিন সিগন্যাল পাইনি। আগামীকাল সকাল 10টায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আমরা বর্তমান যে সমস্ত শিক্ষক কর্মকর্তা কর্মচারী এবং শিক্ষার্থীবৃন্দ আছি, আমরা তো থাকবই। সাবেক এবং বর্তমানদের সমাবেশ হবে সকাল 10টায়। বাদ জুমা আমাদের সামনে আর কোনো গত্যন্তর নেই, আমরা গণ অনশনে বসে যাব। দর্শক, এই মুহূর্তে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে রয়েছেন সহকর্মী মুশফিকুর রহমান। আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। মুশফিক, সমাবেশ কি শুরু হয়েছে? কি বলছেন আন্দোলনকারীরা? আমাদেরকে বিস্তারিত জানান। শান্তা, এই মুহূর্তে রয়েছে কাকরাইল মোড়ে। তৃতীয় দিনের মতো চলছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের 3 দফা দাবি নিয়ে আন্দোলন। রাতেও কিন্তু এখানে অবস্থান ছিল। তবে যেটা জিজ্ঞাসা করলেন যে সমাবেশ শুরু হয়েছে কিনা, তারা কিন্তু দাবি পূরণ না হওয়ায় তারা কিন্তু গণসমাবেশে ডাক দিয়েছে। গতকাল রাতেই কিন্তু সেই বিষয়ে কথা বলেছিলেন আন্দোলনকারীরা এবং দাবি পূরণ না হওয়া পর্যন্ত তারা কিন্তু 2 দফা কর্মসূচি ঘোষণা করেছেন। তার মধ্যে একটি হচ্ছে গণসমাবেশ। সকাল 10টা থেকে ঘোষণা দিল। আমরা কিন্তু এখনো পর্যন্ত সমাবেশ শুরুর চিত্র আমরা দেখিনি। আমরা অল্প সংখ্যক আন্দোলনকারীকে আমরা দেখছি, তারা কিন্তু এখানে সমবেত হয়ে যমুনার একেবারে প্রবেশের যে রাস্তাটা, সেখানে কাকরাইল থেকে যে প্রবেশের রাস্তাটা, সেখানে কিন্তু তারা বসে আন্দোলন করছেন। তবে বিগত দিনগুলোতে যে পরিমাণে উপস্থিতি আমরা দেখছিলাম, যে কাকরাইল মোড় তারা দখল করে আন্দোলন করছিলেন, বেশ শিক্ষার্থীদের সমাগম রয়েছে। আজকে কিন্তু তেমন চিত্র দেখতে পাচ্ছি না। তবে আমরা কথা বলেছি তাদের সাথে, তারা যেটা আমাদেরকে জানিয়েছেন যে তারা বেলা 10টায় বললেও তাদের যে সমাবেশটা আছে সেটা মূলত শুরু হবে বেলা 11টা থেকে। এবং তারা বলেছেন যে শিক্ষার্থী যারা আছেন, এই আন্দোলনের সাথে জড়িত যারা আছেন শিক্ষক শিক্ষার্থী, তারা কিন্তু আস্তে আস্তে আসতে শুরু করেছেন বলে তারা আমাদেরকে জানিয়েছেন। এছাড়া আমরা যতটুকু জেনেছি যে তারা জুমার পরে কিন্তু তারা আমরণ অনশন শুরু করবেন। দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা কিন্তু সেই অনশন চালিয়ে যাবেন বলে আমাদেরকে জানিয়েছেন। এছাড়া আমরা দেখেছি যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে যে সাবেক শিক্ষার্থী আলামনাই যারা আছেন এবং সাবেক শিক্ষক, তাদেরকেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে। কারণ গতকালকে রাতেই কিন্তু শিক্ষার্থীরা বা আন্দোলনকারীরা তারা কিন্তু আহ্বান জানিয়েছিলেন যে তাদের যে দাবি 3 দফা, তারা যৌক্তিক দাবি বলছেন,
এই 3 দফা দাবি পূরণে সাবেক বর্তমান সকল শিক্ষক এবং শিক্ষার্থীকে কিন্তু তারা আহ্বান জানিয়েছেন তাদের সাথে এই গণসমাবেশে যোগ দেওয়ার জন্য। তারই ফলস্বরূপ আমরা কিন্তু বেশ কয়েকজনকে দেখেছি সাবেক শিক্ষক শিক্ষার্থী এখানে কিন্তু এরই মধ্যে উপস্থিত হয়েছেন, আরো কিন্তু আসছেন। এই মুহূর্তে কাকরাইলের যে সার্বিক পরিস্থিতি, যান চলাচল কিন্তু এখনো কাকরাইলের রাস্তা দিয়ে করেছে এবং ব্যারিকেড যেগুলো দিয়ে দেওয়া হয়েছিল রাস্তায় সেগুলো কিন্তু তুলে দেওয়া হয়েছে এবং সকাল থেকে এখানে কিন্তু মিছিলে নিজেদেরকে উজ্জীবিত করে রাখার যে চেষ্টা সেটা কিন্তু চলছে। এবং শিক্ষার্থীদের সাথে কথা হলো, তারা যেটা জানিয়েছেন যে কোনো মূল্যে তাদের যে দাবি সেটা পূরণ করতেই হবে, তা না হলে তারা রাজপথ ছেড়ে যাবেন না। এখনো পর্যন্ত সরকারের পক্ষ থেকে তাদের এই আন্দোলনকে নিয়ে এবং তাদের যে দাবি দেওয়া সেটা নিয়ে আশানুরূপ কোনো সদুত্তর কিন্তু তারা পাননি এবং সেটা না পাওয়ার পর্যন্ত তারা কিন্তু এই রাজপথ ছেড়ে যাবেন না এবং আন্দোলন চলমান থাকবে বলে তারা কিন্তু জানিয়েছেন। শান্তা, এই ছিল এখনকার মতো আমার কাছে সর্বশেষ। মুশফিক, আপনাকে ধন্যবাদ। সাম্য হত্যাকাণ্ডে জড়িত আসামিদের গ্রেফতার, সুষ্ঠু বিচার ও নিরাপদ ক্যাম্পাসের দাবিতে রাজু ভাস্কর্য থেকে শাহবাগ থানা ঘেরাওয়ের সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বেলা 11টায় থানা ঘেরাওয়ের এই সিদ্ধান্ত নেওয়া হয়। এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্য হত্যার ঘটনায় ক্যাম্পাসে নিরাপত্তা দিতে ব্যর্থতার দায় নিয়ে ভিসি ও প্রক্টরের পদত্যাগ দাবি করেছে সাধারণ শিক্ষার্থী ও ছাত্রদল। উপাচার্যের বাসভবনের সামনে কালো ব্যাজ পরে অবস্থান কর্মসূচি থেকে এই দাবি জানানো হয়। এ সময় ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব বলেন, বর্তমান প্রশাসন ফ্যাসিস্ট নীল দলের শিক্ষক এবং নিষিদ্ধ ছাত্রলীগের বিরুদ্ধেও কোনো ব্যবস্থা নেয়নি। সাম্য হত্যার বিচার এবং ফ্যাসিস্টদের বিরুদ্ধে ব্যবস্থা না নিলে মার্চ ফর জাস্টিসের ঘোষণাও দেন তিনি। এদিকে এছাড়া আজ বাদ আসর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে সাম্যর আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। 1971 সালের পরাজিত শক্তিদের দূষণ রয়েছে, যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে এখনো গুপ্ত অবস্থায় রাজনীতি করে, তারা প্রকাশ্যে তাদের সংগঠনের পরিচয় দিতে লজ্জাবোধ করে এই সংগঠনের নেতা কর্মীরা সাম্যের হত্যাকাণ্ড নিয়ে সোশ্যাল মিডিয়ায় প্রপাগান্ডা ছড়িয়েছে। সাম্য হত্যার বিচারের দাবিতে যেভাবে আমরা রাজপথে থাকবো, যেভাবে নিরাপদ ক্যাম্পাসের দাবিতে আমরা রাজপথে থাকবো, ঠিক একইভাবে দ্রুততম সময়ে সারা বাংলাদেশে এই ছাত্রলীগের বিচারের দাবিতে আবারও মার্চ ফর জাস্টিস কর্মসূচি পালন করবো আমরা। রাজনৈতিক উদ্দেশ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্যকে হত্যা করা হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সাম্য হত্যার প্রতিবাদে জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধনে তিনি প্রশ্ন রাখেন, জাতীয় সঙ্গীতের পক্ষে কথা বলায় সাম্যকে হত্যা করা হয়েছে কিনা তা খতিয়ে দেখা দরকার। বিএনপির এই নেতা অভিযোগ করেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি ক্যাম্পাসে তার ব্যক্তিগত আদর্শ প্রতিষ্ঠার অপচেষ্টা চালাচ্ছে। সাম্য হত্যাকাণ্ডকে ভিন্ন খাতে নিলে তা সরকারের জন্য ভালো হবে না বলেও হুঁশিয়ার করেন রিজভী। এ সময় আন্দোলনরত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে সরকারের দ্বিচারী মনোভাবের সমালোচনা করেন বিএনপির এই নেতা। রাজনৈতিক কারণ আছে। শাহবাগে জাতীয় সঙ্গীত বন্ধের জন্য একটা আন্দোলন চলছিল, তার বিরুদ্ধে সে একটা পোস্ট দিয়েছে যে আপনার জাতীয় সঙ্গীতের পক্ষে। এইটাই কি কারণ? তার রাজনৈতিক শত্রু কারা আমরা একটু আভাস পাচ্ছি। এই রাজনৈতিক শত্রুদের চিহ্নিত করে অবিলম্বে তাদেরকে গ্রেপ্তার করে শাস্তির আওতায় নিয়ে আসবে, তা না হলে এর পরিণতি ভয়াবহ হবে। বর্তমান সামাজিক বাস্তবতায় হঠাৎ করে পুলিশের কাছ থেকে মারণাস্ত্র সরিয়ে নেওয়া ঠিক হবে না বলে মনে করেন বিশেষজ্ঞরা। তাদের মতে এমনটি করা হলে দেশে বাড়তে পারে অপরাধ ও বিশৃঙ্খলা। পুলিশের উপর মানুষের আস্থা এবং শ্রদ্ধার ক্ষেত্র তৈরি না হওয়া পর্যন্ত এমন পদক্ষেপ বাস্তবায়ন চ্যালেঞ্জিং বলেও মত তাদের। এজন্য ভারী অস্ত্র প্রত্যাহারের আগে সময় নিয়ে বিষয়টি ভালোভাবে পরীক্ষা নিরীক্ষা করে সিদ্ধান্ত নিতে সরকারকে পরামর্শ দেন বিশ্লেষকরা। ইমদাদুল্লাহ বাবুর আরেকটি রিপোর্ট। জুলাই বিপ্লবে ছাত্র জনতাকে দমাতে সর্বোচ্চ বল প্রয়োগ করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। পুলিশও সে সময় বিনা কারণে ব্যবহার করে মারণাস্ত্র।
পুলিশের কাছ থেকে এসব ভারী অস্ত্র এখন প্রত্যাহারের চিন্তা ভাবনা করছে অন্তর্বর্তী সরকার। এরই মধ্যে আইন শৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি পুলিশের কাছ থেকে মারণাস্ত্র সরিয়ে নেয়ার মত দিয়েছে। পুলিশের হাতে যেন আর কোনো মরণাস্ত্র না থাকে। সিদ্ধান্তটিকে স্বাগত জানালেও বিশেষজ্ঞরা বলছেন অস্ত্র ছাড়া সংঘবদ্ধ অপরাধ দমন পুলিশের পক্ষে দুরূহ হয়ে পড়বে। সারা পৃথিবীতে যেভাবে ভায়োলেন্স বাড়ছে, এখানে একদম আনআর্ম পুলিশ ইমপ্লিমেন্ট করাটা কঠিন হবে। এটা পরিস্থিতি খারাপ হবে। যদি সে আনআর্ম থাকেও তার পিছনে একটা আর্ম ব্যাকিং থাকতে হবে। যদি কোনো সময় প্রয়োজন হয় অতি দ্রুত যেন সেই আর্ম পুলিশ এসে তাকে বুস্ট আপ করতে পারে। রাজনৈতিক সামাজিক যে চিত্রটা, এখনো অনেক লোকের কাছে অবৈধ অস্ত্র আছে এবং আরেক দল লোক আছে উগ্রবাদী। শটগান দিয়ে রাইফেলের মোকাবেলা করা যাবে না। এরকম গয়রাহ যদি বলা হয় যে পুলিশের কাছে মারণাস্ত্র থাকবে না, যারা সমাজে গন্ডগোল করতে চায় তাদের কাছে একটা সিগন্যাল যায় কিনা যে ঠিক আছে এখন তো পুলিশের কাছে অস্ত্র থাকবে না, আমরা যা খুশি করতে পারি। এপিবিএন কি সব জায়গায় পুলিশের সাথে থাকবেই? এর মধ্যে একটা তাৎক্ষণিকতা আছে, আবার লাগবে, আবার এখনই লাগবে। সেজন্য আমি মনে করি এটার একটা প্রায়োগিক সমস্যা আছে। তাদের মতে যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্র সহ উন্নত বিশ্বের অনেক দেশে পুলিশের ভারী অস্ত্র নেই, তবে ওইসব দেশের মানুষ আইনের প্রতি শ্রদ্ধাশীল। অস্ত্র প্রত্যাহারের পাশাপাশি সেরকম সমাজ বিনির্মাণেরও উদ্যোগ নেওয়া দরকার। বিদেশে কি হয়, পিকেটিং হয় না? হয়, কিন্তু পুলিশ একটা লাইন দিয়ে দিল, ব্যাস ওখানেই তারা থাকবে, তার কোনোদিন ব্রেক করবে না। কিন্তু আমাদের এগুলো মানে পুলিশের রিফর্মের সাথে সাথে তো মানুষের সমাজের রিফর্ম দরকার। যদি করতে চায় ধীরে ধীরে ফেজ বাই ফেজ করবে। আমি মনে করে দিলাম যে 31শে ডিসেম্বরের পরে আর পুলিশ করবে না, দিস আর নট ইমপ্লিমেন্টেবল। সমস্যাটা অস্ত্র না, এই অস্ত্রের ব্যবহারটা হচ্ছে সমস্যা, এবং সেখানে নির্দেশনা কি, সেখানে নিয়ন্ত্রণ কি, সেখানে ব্যবস্থাপনা কি, সেইটা জরুরি। পিছনের কারণটা যেটা মারণাস্ত্র ব্যবহার হয়, আমরা সেই পরিস্থিতিটা কি করে মোকাবেলা করব যেন এরকম উন্মত্ত জনতা না হয়। আমাদেরকে সেই রকম একটা লক্ষ্যের দিকে যেতে হবে। বর্তমানে রাইফেল, সাবমেশিন গান ও শটগান ব্যবহার করে বাংলাদেশ পুলিশ। এর মধ্যে সবচেয়ে আধুনিক অস্ত্র রয়েছে বিশেষায়িত ইউনিট সোয়াট ও আর্মড পুলিশের। ইমদাদুল্লাহ বাবু, ATN বাংলা, ঢাকা। জামালপুরে জেলা ছাত্র দলের ঘোষিত কমিটি বাতিলের দাবিতে মশাল মিছিল করেছে ছাত্র দলের বিক্ষুব্ধ নেতাকর্মীরা। বৃহস্পতিবার রাতে জেলা ছাত্র দলের সাবেক সাংগঠনিক সম্পাদক মোবারক হোসেন শিফাতের নেতৃত্বে ছাত্র দলের নেতাকর্মীরা স্টেশন রোড থেকে মশাল মিছিল বের করে শহর প্রদক্ষিণ শেষে পুনরায় স্টেশন রোডে গিয়ে বিক্ষোভ সমাবেশ করে। এ সময় ছাত্র দলের নেতাকর্মীরা অভিযোগ করেন, ত্যাগী ও নির্যাতিত নেতাকর্মীদের বাদ দিয়ে অর্থের বিনিময়ে পকেট কমিটি ঘোষণা করেছে কেন্দ্রীয় ছাত্রদল। 2 দিনের মধ্যে ঘোষিত কমিটি বাতিল করা না হলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা। অপরদিকে একই সময়ে জেলা যুব দলের সদস্য সচিব সোহেল রানা খানের নেতৃত্বে ছাত্রদলের নেতাকর্মীরা নবঘোষিত কমিটিকে স্বাগত জানিয়ে শহরে আনন্দ মিছিল করে। কাচারিপাড়া আজাদ ডাক্তারের মোড় থেকে মিছিলটি বের হয়ে শহর প্রদক্ষিণ শেষে বকুলতলা চত্বরে গিয়ে শেষ হয়। পরে এক সমাবেশে বক্তব্য রাখেন জেলা ছাত্রদলের নবঘোষিত কমিটির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম সহ ছাত্রদলের নেতৃবৃন্দ। এর আগে বিকেলে আতিকুর রহমান সুমিলকে সভাপতি ও শফিকুল ইসলামকে সাধারণ সম্পাদক করে জামালপুর জেলা ছাত্রদলের 10 সদস্য বিশিষ্ট আংশিক কমিটি ঘোষণা করে কেন্দ্রীয় ছাত্রদল। মক্কায় হজের প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ সহ বিশ্বের নানা প্রান্ত থেকে আসা মুসল্লিরা। উমরা পালন সহ এরই মধ্যে মক্কা মদিনায় শুরু হয়েছে নানা আনুষ্ঠানিকতা। এদিকে লাগেজ ব্যবস্থাপনায় দেখা দিয়েছে চরম বিশৃঙ্খলা। গতকাল পর্যন্ত বাংলাদেশ থেকে 47,420 জন হাজি পৌঁছেছেন মক্কায়। অন্যদিকে হজ পালন করতে এসে 7 জন বাংলাদেশি মৃত্যু হয়েছে। সৌদি আরব থেকে সাজিদুল ইসলামের রিপোর্ট, জানাচ্ছেন আশিকুর রহমান। চাঁদ দেখা সাপেক্ষে আগামী মাসের প্রথম সপ্তাহে শুরু হবে পবিত্র হজ। বাংলাদেশ থেকে 87,100 সহ বিশ্বের 30 লাখ ধর্মপ্রাণ মুসলমান এবার হজ পালন করবেন। প্রথম দিকে মক্কায় পৌঁছে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্মৃতি বিজড়িত ধর্মীয় গুরুত্বপূর্ণ স্থানগুলো ঘুরে দেখছেন হজ যাত্রীরা। জাবালে নূর, আমি নিজে ওই জায়গায় গেছি, যাওয়ার পরে কিভাবে আমাদের প্রিয় নবী হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে ওই জায়গায় অবস্থান করছে, কত কষ্টসাধ্য ব্যাপার, এটা বলা খুব
কঠিন বিষয়। আমাদের গা শিউরে ওঠে যে এত সুন্দর বা উনি এত প্রতিকূলতার ভিতরেও এই পাহাড়ের অবস্থান করছেন। এদিকে রুট টু মক্কা ইনিশিয়েটিভের আওতায় লাগেজ ব্যবস্থাপনায় দেখা দিয়েছে চরম বিশৃঙ্খলা। সময় মতো লাগেজ না পেয়ে ক্ষোভ জানিয়েছেন মুসল্লিরা। এখন যেখানে লাগেজ যায় সেখানে অনেকে অ্যাড্রেস জানেও না, আর সেখানে বারবার যাওয়ার সম্ভব হয় না। আমাদের এখানে গত বছর লাগেজ হারিয়ে গেছিল, আমরা বারবার এখানে এসে চেক করেছি, এখানে লাগেজ যেটা আসছে আমরা নিয়ে গেছি। লাকিজের যে সার্ভিস রুট টু মক্কার, অন্যান্য বছর আমাদের লাকিজগুলা হাজি সাহেবরা হোটেলে আসার সাথে সাথেই লাকিজগুলা চলে আসতো, এবছর লাকিজগুলো আসতে একটু দেরি হচ্ছে। অনিয়মকারীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন হাবের প্রতিষ্ঠাতা মহাসচিব। ওই কালারের লাগেজগুলো যে হোটেলে যাওয়ার কথা সেই হোটেল না গিয়ে অন্য হোটেলের মধ্যে তারা মিচিং করে করে দিয়ে দেয়। এতে করে হজযাত্রীরা প্রয়োজনীয় ওষুধ, প্রয়োজনীয় কাগজপত্র, এহরাম খোলার পর দিয়ে তাদের কাপড় চোপড় না পাওয়ার কারণে হাজিরা অনেক ক্ষেত্রেই তারা ভোগান্তির শিকার হয়েছে। এই জন্যে লাগেজের ম্যানেজমেন্টটা থেকে আরো সক্রিয় এবং সুন্দর ব্যবস্থা করা উচিত আমি মনে করি। আর মাত্র কয়েকদিন পরে অবসান হবে প্রতীক্ষার। পাপ মুক্তি ও আল্লাহ তাআলার সান্নিধ্য লাভের আকুল প্রত্যাশা নিয়ে বিশ্বের ৩০ লাখ ধর্মপ্রাণ মুসলিম পালন করবেন পবিত্র হজ। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে লিচুর বাম্পার ফলন হয়েছে, এতে উচ্ছ্বসিত চাষিরা। বাগান থেকে লিচু সংগ্রহে এখন ব্যস্ত সময় পার করছেন তারা। এবছর জেলায় ৭ থেকে ৮ কোটি টাকার লিচু বিক্রি হবে বলে আশা কৃষি বিভাগের। নারায়ণগঞ্জ প্রতিনিধি আব্দুল সালামের রিপোর্ট, জানাচ্ছেন ফারহিন ইসলাম টুম্পা। এ অঞ্চলে মৌসুমের প্রথম লিচু ওঠে নারায়ণগঞ্জে। জেলার সোনারগাঁওয়ের গাছে গাছে এখন থোকা থোকা লিচু। সারা দেশেই রসালো মিষ্টি এসব লিচু রয়েছে আলাদা কদর। আমি ফ্যামিলি নিয়ে আসছি আর কি, লিচু বাগানে লিচু দেখতে আসছি, আবার লিচু কিনতে আসছি। সোনারগাঁয়ের যে চায়না থ্রি কদমি লিচু, এটা খুবই সুস্বাদু, এজন্য আমরা আমাদের ফ্রেন্ড সার্কেল সবাইকে নিয়ে আসছি। সুস্বাদু চায়না থ্রি কদমি লিচু পাওয়া যায় শুধুমাত্র সোনারগাঁয়েই। অন্য বছরের তুলনায় এবছর ৫ হেক্টর বেশি জমিতে আবাদ হয়েছে লিচুর। কদমি লিচুর আপনার বাজার অনেক ভালো দাম পেয়েছে, এমনকি খাওয়াই অনেক ভালো। বিভিন্ন জায়গা থেকে এখানে পর্যটক আসে, ঘুরে, তারা মানে আমরা বিক্রি করি, তারা নিয়ে যায়। কদমি লিচু বিক্রি হচ্ছে ৬,০০০ টাকা হাজার, পাতি লিচু ২,৫০০ থেকে ৩,৫০০ টাকা। লিচুর মান ভালো, কাস্টমারে নিয়ে খাচ্ছে ভালো। সোনারগাঁও আপনার ভালো লিচু পাওয়া যায়, সবার আগে এটা আসে, এই জন্য সবার আশা করে আগে আসে সবার আগে, এই জন্য এখান থেকে লিচুটা নিয়ে আসে। এবার জেলায় ৭২০ মেট্রিক টন উৎপাদনের লক্ষ্যমাত্রাকে সামনে রেখে ১১০ হেক্টর জমিতে লিচুর আবাদ হয়েছে। এর মধ্যে ৭৪ হেক্টর জমিতেই আবাদ হয়েছে কদমি লিচু। গ্রাহকদের কাছে এই লিচুর চাহিদাই বেশি। সোনারগাঁতে ৮৫টি গ্রামে আমাদের লিচু আবাদ হচ্ছে, কৃষকরা দাম পাচ্ছে। বাজারে এখন লিচু সহ ৫০০ থেকে ৮০০ টাকা পর্যন্ত। পর্তুগিজদের হাত ধরেই ১৭০০ শতকে সোনারগাঁয়ে লিচুর আবাদ শুরু হয়, ধীরে ধীরে ছড়িয়ে পড়ে সারা দেশে। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। ইলিশের নিরাপদ বেড়ে ওঠা ও নিরাপদ প্রজনন নিশ্চিতে সমুদ্রে মাছ শিকারে চলছে প্রায় ২ মাসের নিষেধাজ্ঞা। এই নিষেধাজ্ঞার ১ মাস পেরিয়ে গেলেও সরকারি খাদ্য সহায়তা পাননি বরগুনা জেলার নিবন্ধিত জেলেরা। পরিবার নিয়ে বিপাকে পড়েছেন এসব জেলে পরিবারগুলো। অভাব অনটনে দিন কাটছে তাদের। বরগুনা থেকে মোস্তফা কাদেরের প্রতিবেদন, জানাচ্ছেন আসিফুর রহমান সাগর। মাছ ধরা বন্ধ থাকায় অলস সময় পার করছেন বরগুনার জেলেরা। জাল বুনে আর নৌকা মেরামত করে দিন কাটছে তাদের। প্রতি বছরই সমুদ্রে মাছ ধরা বন্ধ থাকলে নিবন্ধিত জেলেদের প্রত্যেককে ভিজেফ কর্মসূচির আওতায় ২ ধাপে ৮০ কেজি চাল বিতরণ করা হয়। জেলে পরিবারগুলোর অভিযোগ, এবছর এখনো মেলেনি সরকারি বরাদ্দের চাল। বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা না থাকায় অভাব অনটনের মধ্য দিয়ে দিন কাটছে তাদের। আমরা জেলে মানুষ, কাজকর্ম করে খাইতে পারিনি এখন, কিন্তু সরকার যে অদা করেছে পয়সাতে দিনে আমাদের খাদ্য সরবরাহ দেবে, কিন্তু আমরা এখন পর্যন্ত পাইতেছি না। চাউল কেনা লাগে, পয়সা পাতি নাই, সরকার আমাকে চাউল উদ্যোগ দেয় না, আমাদের কেউ বদলাও লয় না, যেহেতু ওরা জানলে ওরা কাম জানে না। বরাদ্দ মিললেও কিছু প্রক্রিয়াগত জটিলতার কারণে বিতরণে দেরি হচ্ছে বলে জানালেন বরগুনা জেলার মৎস্য কর্মকর্তা। আগামী সপ্তাহের মধ্যে চাল বিতরণ কার্যক্রম শুরু হবে বলেও জানান তিনি। বরাদ্দ পাওয়ার পর কিছু প্রসিডিওর থাকে, সেটা রিঅ্যালোকেট করা, গোডাউন থেকে নেওয়া, তো সব মিলিয়ে একটু সময় লাগে। তো অলরেডি প্রসেস শুরু হয়ে গিয়েছে, খুব দ্রুতই আমরা এটা ডিস্ট্রিবিউট করতে পারবো। আগামীতে মাছ ধরা বন্ধের আগেই খাদ্য সহায়তা কার্যক্রমের প্রয়োজনীয় ব্যবস্থার আশ্বাস জেলা প্রশাসকের। আমরা আশা করি এই সপ্তাহ এবং আগামী সপ্তাহের মধ্যেই
রবি সোমবারের মধ্যে আমরা আমাদের চাল বিতরণ কার্যক্রম শেষ করব। অবরোধের পূর্বেই চালটা আসে সে বিষয়ে আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করব। সবসময় আসে, আমার মনে হয় ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এই বিষয়ে যথেষ্ট সজাগ আছেন, ওনারা বিষয়টাই দেখবেন। এবছর বরগুনা জেলায় নিবন্ধিত জেলে ৭,২৫০ জন। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। এবার আন্তর্জাতিক সংবাদ। ডোনাল্ড ট্রাম্প ও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মধ্যে সরাসরি বৈঠক ছাড়া ইউক্রেনের শান্তি ফেরানো অসম্ভব বলে মন্তব্য করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। এর আগে মধ্যপ্রাচ্য সফরে থাকা ট্রাম্পও বলেন তার ও পুতিনের সরাসরি সাক্ষাৎ ছাড়া ইউক্রেনের যুদ্ধ বন্ধের আশা করা যাচ্ছে না। বিবিসিকে দেয়া সাক্ষাৎকারে ট্রাম্প আরও বলেন তিনি আর পুতিন মুখোমুখি না হওয়া পর্যন্ত কিছুই হবে না। 3 দেশ সফরের অংশ হিসেবে ট্রাম্প বর্তমানে মধ্যপ্রাচ্যের সংযুক্ত আরব আমিরাতে রয়েছেন। এদিকে তুরস্ক, যুক্তরাষ্ট্র, ইউক্রেন ও রাশিয়ার প্রতিনিধি দলগুলোর মধ্যে ইস্তাম্বুলে প্রথমবার সরাসরি আলোচনা হওয়ার কথা থাকলেও তা এখনও নিশ্চিত নয়। আলোচনায় অংশ নিতে প্রতিনিধি দল পাঠানোর কথা জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। অন্যদিকে রাশিয়ার পক্ষে আলোচনায় নেতৃত্ব দেবেন পুতিনের উপদেষ্টা ভলোদিমির মেদিনস্কি। এবারে খেলার খবর। এসপানিওলকে 2-0 গোলে হারিয়ে স্প্যানিশ লিগের শিরোপা নিশ্চিত করেছে বার্সেলোনা। দ্বিতীয় স্থানে থাকা রিয়াল মাদ্রিদের চেয়ে 7 পয়েন্টে এগিয়ে থাকায় 2 ম্যাচ হাতে রেখে ট্রফি ঘরে তুলল হ্যান্সি ফ্লিকের দল। এই নিয়ে 28 বার লা লিগায় চ্যাম্পিয়ন হল কাতালানরা। রিপোর্ট করছেন এসএম আশরাফ। হিসেব ছিল পরিষ্কার, স্প্যানিওলকে তাদের মাঠে হারাতে পারলেই চ্যাম্পিয়ন। আরসিডি স্টেডিয়ামে বার্সাকে সেই হিসেব মিলিয়ে দিলেন লামিনে ইয়ামাল ও ফার্মিন লোপেজ। তাতে শেষ 3 বছরে দ্বিতীয়বারের মতো লিগ শ্রেষ্ঠত্ব। তবে খেলার শুরুতে বার্সা রক্ষণ কাঁপিয়ে দেয় স্প্যানিওল। 12 ও 16 মিনিটে দুটি পরিষ্কার সুযোগ পায় তারা, যদিও তা কাজে লাগাতে পারেননি হাভি পুয়েদো। একবার বল চলে যায় পোস্টে ঘেঁষে, আরেকবার গোলরক্ষকের হাতে। তাতেই ছন্দপতন স্প্যানিওলের। বিরতির পর চেনা ছন্দে বার্সেলোনা। 53 মিনিটে ডান প্রান্ত থেকে ইয়ামালের বাঁ পায়ের ট্রেডমার্ক বাঁকানো শটে গোল পেয়ে যায় তারা। চলতি মৌসুমে এটি ছিল এই ওয়ান্ডার বয়ের 17তম গোল। চোখ ধাঁধানো এই গোলের পর বার্সা ম্যাচের শেষ গোলটি পায় যোগ করা সময়ের 5 মিনিটে। বক্সের ভিতর অরীক্ষিত বল পেয়ে যান ফার্মিন লোপেজ। পাসের উৎস ছিলেন ইয়ামাল। এবার লা লিগায় এ নিয়ে 13 গোল করালেন ইয়ামাল। বার্সা কোচ হিসেবে প্রথম মৌসুমেই দারুণ সাফল্য পেলেন ফ্লিক। জিতলেন কোপা দেল রে, লা লিগা ও স্প্যানিশ সুপার কাপ। একই সাথে এবার ঘরোয়া সব শিরোপাই জিতে নিল বার্সেলোনা। এসএম আশরাফ, এটিএন বাংলা। শেষ করার আগে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম আরো একবার। দাবি পূরণ না হয় সকাল থেকে কাকরাইল মোড়ে সমাবেশের ডাক জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীদের। বাদ জুম্মা গণ অনশন কর্মসূচি ঘোষণা। সাম্য হত্যার প্রতিবাদে বিক্ষোভে উত্তাল ঢাকা বিশ্ববিদ্যালয়ে মার্চ ফর জাস্টিসের ডাক, রাজনৈতিক উদ্দেশ্যে হত্যা অভিযোগ রিজভির। আস্থা ফেরার আগে পুলিশের মারণাস্ত্র সরিয়ে নিলে অপরাধ ও বিশৃঙ্খলা বৃদ্ধির আশঙ্কা নিরাপত্তা বিশ্লেষকদের। সিদ্ধান্ত বাস্তবায়নের আগে পরিস্থিতি যাচাইয়ের তাগিদ। ওমরা পালন সহ মক্কা মদিনায় শুরু হয়েছে নানা আনুষ্ঠানিকতা। লাগেজ ব্যবস্থাপনায় চরম বিশৃঙ্খলার অভিযোগ। হজ করতে এসে 7 বাংলাদেশির মৃত্যু। এবং রসালো মিষ্টি লিচুতে ভরে গেছে সোনারগাঁয়ের ফল বাগান। বাম্পার ফলনে খুশি চাষিরা। দর্শক, পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN Bangla News। ধন্যবাদ।